আচ্ছা, চলুন আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলি যেটা নিয়ে সবারই প্রচুর আগ্রহ, কিন্তু প্রকাশ্যে কথা বলতে অনেকেই বেশ দ্বিধা করেন। আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে খুব পরিচিত কিন্তু ভীষণ বিতর্কিত একটা বিষয়, যৌন সক্ষমতা বাড়ানোর জন্য তথাকথিত ওয়ান টাইম বা তাৎক্ষণিক কার্যকরী ঔষধ এবং এর বিপরীতে সামগ্রিক বা হোলিস্টিক বিকল্প পদ্ধতি। তো আজকের এই আয়োজনে আমরা মূলত কি কাভার করছি খুব সংক্ষেপে বলে নিচ্ছি। ১. এই তাৎক্ষণিক ঔষধগুলোর আসলে কাজ কি। ২. এর পেছনের লুকানো ঝুঁকি। ৩. সমস্যার একদম গোড়ায় কি আছে। ৪. হোমিওপ্যাথিক বিকল্প এবং সবশেষে এই দুই পদ্ধতির একটা সরাসরি তুলনা। চলুন আর দেরি না করে শুরু করা যাক। শুরুতেই চলে যাচ্ছি আমাদের প্রথম পয়েন্টে, তাৎক্ষণিক ঔষধের প্রভাব বা কেন আমরা এত দ্রুত একটা সমাধান খুঁজতে চাই। আপনাদের মনে নিশ্চয়ই কখনো না কখনো এই প্রশ্নটা এসেছে, এই যে তথাকথিত ওয়ান টাইম পিল, এগুলো কি আসলেই ১০০% নিরাপদ? পারফরম্যান্স নিয়ে উদ্বেগে ভোগে অনেকেই দ্রুত একটা সমাধানের খোঁজ করেন ঠিকই, কিন্তু সাময়িক এই স্বস্তির আশায় আমরা দীর্ঘমেয়াদী কোনো বড় ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছি না তো? এই দ্বিধাটার বিজ্ঞানভিত্তিক একটা উত্তর খোঁজাই কিন্তু আমাদের আজকের প্রধান লক্ষ্য। একটা খুব মজার তথ্য দিই আপনাদের। বাজারে যেগুলোকে জাদুকরি ওয়ান টাইম বড়ি বলে বিক্রি করা হয়, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সেগুলোর আসল নাম হল PDE5 ইনহিবিটরস। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? বিজ্ঞানীরা কিন্তু প্রাথমিকভাবে এগুলো তৈরি করছিলেন হৃদরোগের চিকিৎসার জন্য, কিন্তু পরে দেখা গেল এগুলো শরীরের নির্দিষ্ট কিছু অঙ্গে রক্তপ্রবাহ সাময়িকভাবে অনেক বাড়িয়ে দেয়। সিলডেনাফিল বা টাডালাফিলের মতো ওষুধগুলো মূলত এই মেকানিজমে কাজ করে। তবে হ্যাঁ, আন্তর্জাতিক চিকিৎসা গাইডলাইন কিন্তু স্পষ্টভাবে বলছে, একজন চিকিৎসকের সঠিক তত্ত্বাবধানে এই ওষুধগুলোর সত্যি বেশ কিছু চমৎকার সুবিধা আছে। সঠিক নিয়মে খেলে এগুলো খুব দ্রুত কাজ শুরু করে এবং হারানো আত্মবিশ্বাস সাময়িকভাবে হলেও ফিরিয়ে আনে। নির্দিষ্ট কিছু সমস্যার ক্ষেত্রে এগুলো খুবই কার্যকর। আর সবচেয়ে বড় কথা, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চললে এর পেছনে পর্যাপ্ত ক্লিনিক্যাল গবেষণার একটা শক্ত ভিত্তিও রয়েছে। এবার আসি আমাদের দ্বিতীয় পয়েন্টে, লুকিয়ায়িত ঝুঁকি এবং নির্ভরতা। মানে ডাক্তারের পরামর্শ ছাড়া নিজের ইচ্ছামতো এগুলো ব্যবহার করলে ঠিক কী বিপদ হতে পারে। একটু ভেবে দেখুন, শুধু বন্ধুদের কথায় বা ইন্টারনেটের চটকদার বিজ্ঞাপন দেখে যদি কেউ এগুলো খেতে শুরু করেন, তাহলে কি হতে পারে? সাধারণ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া যেমন মাথা ব্যথা, মুখ লাল হয়ে যাওয়া, বদহজম বা দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়ার মতো সমস্যা তো আছেই, কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো, কেউ যদি হৃদরোগের ঔষধ বা নাইট্রেট জাতীয় কিছুর সাথে এগুলো খেয়ে ফেলেন, তবে ব্লাড প্রেশার মারাত্মকভাবে কমে গিয়ে রীতিমতো প্রাণঘাতী অবস্থা হতে পারে। এমনকি দীর্ঘস্থায়ী এবং যন্ত্রণাদায়ক ইরেকশনের মতো বিপজ্জনক অবস্থারও সৃষ্টি হতে পারে, যার জন্য দ্রুত সার্জারি বা জরুরি চিকিৎসার প্রয়োজন হয়। এই জায়গাটায় আমি একটু থামতে চাই। ঔষধ ছাড়া আমি পারফর্ম করতে পারবো না, কথাটা শুনতে খুব সাধারণ মনে হলেও বিশেষজ্ঞরা বলছেন এখানেই সবচেয়ে বড় বিপদটা লুকিয়ে আছে। শারীরিক ক্ষতির চেয়েও এই মানসিক নির্ভরতা বা সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সিটা মারাত্মক ক্ষতিকর। বারবার ঔষধ নিতে নিতে একটা পর্যায়ে গিয়ে নিজের স্বাভাবিক সক্ষমতা আর আত্মবিশ্বাসের ওপর থেকে মানুষের বিশ্বাসটাই পুরোপুরি উঠে যায়। তাহলে এর সমাধান কি? এখানেই আসছে আমাদের তৃতীয় পয়েন্ট, মূল কারণগুলো চিহ্নিত করা। অর্থাৎ শুধু ওপরের উপসর্গ না দেখে একটু গভীরে দৃষ্টিপাত করা। একটা বিষয় আমাদের খুব স্পষ্টভাবে বুঝতে হবে, যৌন দুর্বলতা কিন্তু অনেক সময়ে নিজে কোনো রোগ নয়, বরং শরীরে লুকিয়ে থাকা অন্য কোনো বড় বিপদের অ্যালার্ম বা সতর্কবার্তা মাত্র। এই চারটা দেখলে বুঝতে পারবেন। একদিকে আছে টাইপ 2 ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হরমোনের ভারসাম্যহীনতার মতো ক্লিনিক্যাল কারণ। আবার অন্যদিকে দেখুন, বিষণ্ণতা, মানসিক চাপ, অতিরিক্ত পর্নোগ্রাফি দেখা বা ধূমপান ও অ্যালকোহলের মতো আমাদের জীবনযাপনগত কিছু মারাত্মক ত্রুটি। এখন কেউ যদি শুধু একটা বড়ি খেয়ে সাময়িক পারফরম্যান্স বাড়ানোর চেষ্টা করেন, তাহলে এই ডায়াবেটিস বা মানসিক চাপের মতো আসল সমস্যাগুলো কিন্তু একদম আড়ালেই থেকে যাচ্ছে। এটা একটা বিশাল বড় ঝুঁকি। তো এর বিকল্প কি হতে পারে? ৪ নম্বর পয়েন্টে আমরা দেখব হোমিওপ্যাথিক বিকল্প, যা একটি সামগ্রিক বা হোলিস্টিক চিকিৎসাবিদ্যাগত দৃষ্টিকোণ। চিকিৎসা বিজ্ঞানের এই পদ্ধতিটা কিন্তু একটু ভিন্নভাবে কাজ করে। এখানে সমস্যাটাকে শুধু কোনো নির্দিষ্ট অঙ্গের যান্ত্রিক অক্ষমতা হিসেবে দেখা হয় না, বরং একজন মানুষকে সম্পূর্ণভাবে বিচার করা হয়।
রোগীর শারীরিক গঠন কেমন, তার বর্তমান মানসিক অবস্থা বা স্ট্রেস লেভেল কতটা, হরমোনের ব্যালেন্স, এমনকি তার পারিপার্শ্বিক সম্পর্ক, ঘুম আর খাদ্যাভ্যাস সবকিছু মিলিয়ে একটা পূর্ণাঙ্গ চিত্র তৈরি করে তারপর মূল সমস্যাটা সমাধানের চেষ্টা করা হয়। লক্ষ্য একটাই, যান্ত্রিক ফলাফল নয়, বরং শরীরের স্বাভাবিক প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনা। আপনাদের বোঝার সুবিধার জন্য কিছু সাধারণ হোমিওপ্যাথিক ঔষধের উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন, যৌন অনীহা থাকলে অ্যাগনোস ক্যাস্টাস, পারফরমেন্স নিয়ে উদ্বেগের জন্য লাইকোপোডিয়াম, বা নার্ভের চরম ক্লান্তিতে অ্যাসিডাম ফসফরিকাম ব্যবহার করা হয়। কিন্তু, এবং এই কিন্তুটা খুব মন দিয়ে শুনবেন, এই তথ্যগুলো পুরোপুরি শিক্ষামূলক উদ্দেশ্যে দেওয়া। যেহেতু এই চিকিৎসা পদ্ধতিতে প্রতিটি মানুষের জন্য আলাদাভাবে মূল্যায়ন করে ঔষধ দেওয়া হয়, তাই কোনো অবস্থাতে নিজে নিজে ফার্মেসি থেকে কিনে এগুলো খাওয়া বা সেলফ মেডিকেশন করা যাবে না। এটা কিন্তু একদম নিষিদ্ধ। এবার আমরা চলে এসেছি আমাদের আলোচনার একদম চূড়ান্ত পর্যায়ে। ৫ নম্বর পয়েন্ট, দুটি পদ্ধতির সরাসরি তুলনা, তাৎক্ষণিক ঔষধ বনাম হোমিওপ্যাথি। চলুন দেখি কোনটার অবস্থান কোথায়। এই দুই পদ্ধতির মধ্যে কিন্তু একদম পরিষ্কার একটা ক্লিনিক্যাল পার্থক্য আছে। বাঁদিকে দেখুন, তাৎক্ষণিক বা ওয়ান টাইম ঔষধগুলো অবিশ্বাস্য দ্রুতগতিতে কাজ করে এবং এর একমাত্র ফোকাস থাকে ওই মুহূর্তের পারফরমেন্সটা নিশ্চিত করা। তবে এখানে মানসিক দিকগুলোকে প্রায় এড়িয়েই যাওয়া হয় এবং একটা দীর্ঘমেয়াদী নির্ভরতা তৈরির বিরাট ঝুঁকি থাকে। অন্যদিকে ডানদিকের হোমিওপ্যাথি পদ্ধতিটা কাজ করে একটু ধীর গতিতে, কিন্তু এটা সমস্যার শেকড়ে গিয়ে কাজ করে, যেখানে রোগীর মানসিক অবস্থা ও জীবনযাপন সবচেয়ে বেশি গুরুত্ব পায়। আর সবচেয়ে বড় সুবিধা হলো, এতে ঔষধের ওপর নির্ভরশীল হয়ে পড়ার তেমন কোনো ঝুঁকি থাকে না। এই পুরো আলোচনা থেকে আমরা আসলে কি শিখলাম? সহজ কথায় একটা দারুণ সমীকরণ দাঁড় করানো যায়। আপনি চিকিৎসার যে পথেই যান না কেন, প্রথমে দরকার সঠিক রোগ নির্ণয়, তারপর পেশাদারদের দিয়ে বৈজ্ঞানিক মূল্যায়ন এবং সবশেষে আপনার জন্য উপযুক্ত ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা। এই তিনটির সমন্বয় হল দীর্ঘমেয়াদী সুস্থতার একমাত্র চাবিকাঠি। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো শর্টকাট আপনাকে প্রকৃত সুস্থতা দিতে পারবে না। শেষ করার আগে আপনাদের জন্য একটা ভাবনার উদ্রেককারী প্রশ্ন রেখে যাচ্ছি। শুধু সাময়িক কয়েক মুহূর্তের একটা দ্রুত সমাধানের জন্য নিজের শরীরের ভেতরে ঘুণে পোকার মতো লুকিয়ে থাকা আসল সমস্যাগুলোকে দিনের পর দিন উপেক্ষা করাটা কি আসলেই যৌক্তিক? একটু ভেবে দেখবেন। আশা করি আজকের এই বিশ্লেষণমূলক আয়োজনে আমরা এই জটিল বিষয়টা সম্পর্কে আপনাদের একটা বিজ্ঞানভিত্তিক এবং পরিষ্কার ধারণা দিতে পেরেছি।